রেণু রেণা। আজকের লেসনে আমার আলোচনা হবে আয়ু বিচার নিয়ে, মানে অষ্টম ভাব নিয়ে। বলা যেতে পারে হরস্কোপ বিচারে সবচাইতে শক্ত হচ্ছে এই অষ্টম ভাব বিচার বা আয়ু বিচার। সত্যি কথা বলতে কি, প্রকৃত আয়ু নির্ধারণ করা প্রায় দুরূহ ব্যাপার। শাস্ত্রে নানা ধরনের নিয়ম দেয়া আছে, কিন্তু প্রত্যেকটা নিয়মের বিপক্ষে নানা রকম কিন্তু দেয়া আছে, যেটা আমি বলে থাকি একটা সূত্রের পেছনে হাজারটা কিন্তু, যেটা আমি বলে থাকি সেরকম কন্ডিশন দেয়া আছে, হাজার রকম কন্ডিশন দেয়া আছে। তো সেই সমস্ত কন্ডিশন দেখে প্রত্যেকটা সূত্র মনে রেখে আয়ু নির্ধারণ করা একজন জ্যোতিষীর পক্ষে দুরূহ। এক একজনের মতে এক এক রকম সূত্র আছে। এবার একজনের মতে যে সূত্র বলছে আয়ু নির্ধারণের ক্ষেত্রে, যেটা দীর্ঘায়ু বলা হচ্ছে বা অল্পায়ু বলা হচ্ছে বা মধ্যায়ু বলা হচ্ছে, আর একজনের মতে কিন্তু সেটা বলা হচ্ছে না, মানে কন্ট্রাডিকশনও আছে। আমরা মূলত পরাশরীয় নিয়মটা ফলো করি, তার সাথে কিছু কিছু আরও সমকালীন, মানে পরাশরীয় সমকালীন বা তার কিছু পরবর্তীকালে বা পূর্ববর্তীকালে লেখকরা লিপিবদ্ধ করে গেছেন, সেইগুলোকেও আমরা মোটামুটিভাবে ফলো করি, যেগুলো প্রামাণ্য হিসাবে তুলে ধরেছেন বা যেগুলোকে অনেকেই পরীক্ষা করে দেখেছেন যে এইগুলো মেলে, এই সূত্রগুলো মেলে, সেই ধরনের সূত্র আমরা সাধারণত দেখে থাকি। আর আমি বিভিন্ন ধরনের সূত্র সংকলন করেছি একটা নোটসে। তো আমার সামনেই সেই নোটসটা রয়েছে, সেই নোটস থেকেই আপনাদের সামনে আমি সমস্ত আলোচনাটা তুলে ধরব। তো মোটামুটিভাবে পরাশরী হরা থেকে শুরু করে, জাতক পারিজাত থেকে শুরু করে, বৃহৎ জাতক থেকে শুরু করে বিভিন্ন রকম অথেন্টিক যেসব আমাদের জ্যোতিষশাস্ত্রের প্রাচীন বই রয়েছে, সেই সব বই থেকে যেসব সূত্র আছে সেইগুলোর সংকলন আমি যথাসম্ভব সংগ্রহ করার চেষ্টা করেছি। একটা নোটসের মধ্যে সম্পূর্ণ করতে পেরেছি বলতে পারি না, কারণ তার শেষ নেই। তবুও এই টোটাল ব্যাপারটা আলোচনা করতে আমার মিনিমাম 4টে ভিডিও লাগবে। তো আজকে আমি শুরু করছি অষ্টম ভাব নিয়ে আলোচনা। নমস্কার, আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হন, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটির উপর ক্লিক করবেন, তাহলে আমার প্রতিটি ভিডিওর আপডেট আপনার কাছে চলে যাবে। আর আমি অ্যাস্ট্রোলজি লেসেন্স, মানে অ্যাস্ট্রোলজিক্যাল টিউটোরিয়াল আপলোড করি। সেই ভিডিও থেকে আপনি কিন্তু একদম প্রাইমারি স্টেজ থেকে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন। সেইভাবেই আমি ভিডিওগুলো পরপর স্টেপ বাই স্টেপ প্রডিউস করছি বা তৈরি করছি। তা আপনি যদি প্রকৃত রূপে আমার এই চ্যানেল থেকে অ্যাস্ট্রোলজি শিখতে চান, তাহলে কিন্তু আপনাকে মেম্বারশিপ নিতে হবে। আমার আলোচনার বিষয়বস্তু যা থাকে তার ওপর নোটস আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে দিয়ে দিই। আমার চ্যানেলের পেজটা, মেন চ্যানেলের যে পেজটা খোলেন যদি, প্রথমেই তো একটা হোম পেজ থাকে, তারপরে থাকে ভিডিও, তারপরে প্লেলিস্ট বিভিন্ন রকম থাকে। সেখানেই দেখবেন কমিউনিটি বলে একটা ট্যাব আছে। সেই কমিউনিটি ট্যাবে অনলি ফর মেম্বার্স বা মেম্বার্স অনলি পোস্ট থাকে। মেম্বার হলে তবেই সেই পোস্টগুলো দেখতে পাবেন। সেখানে বিভিন্ন নোটস আমি এরম ধরনেরই দিয়ে দিই, লেসন ওয়াইজ প্রতিটা নোটস আমি দিয়ে দিই। কমিউনিটি ট্যাবে আপনারা মেম্বার হলে নোটসটা দেখতে পাবেন। আর মেম্বার হতে চাইলে আপনি নিচে যে জয়েন বটনটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওরই নিচে দেখতে পাবেন, সাবস্ক্রাইবের পাশেই জয়েন বটন থাকে। জয়েন বটনটা ক্লিক করে আপনি জয়েনিং করুন। 3টে স্টেজ আছে, যে কোনো স্টেজে আপনি জয়েনিং করুন, তাহলেই কিন্তু এই নোটসগুলো পেয়ে যাবেন। তার জন্য আপনাকে ওই জয়েন বটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে হবে। মেম্বারদের উদ্দেশ্যে বলি যে, আপনারা যেমন পোস্ট ট্যাবে, আগে যেটা কমিউনিটি ট্যাব ছিল, সেই কমিউনিটি ট্যাবটা এখন পোস্ট ট্যাব হয়ে গেছে। সেই পোস্ট ট্যাবে যেমন আপনারা নোটস পান, সেই নোটসগুলো যাগুলো এতদিন যা ছিল সেগুলো থাকবে, ঠিক আছে। এর পরবর্তী, মানে এই চতুর্থ ভাবের থেকে নোটস কিন্তু আপনাদের পার্সোনালি পাঠাবো। তার জন্য আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেল আইডি, যেটা দিতে চাইবেন, শেয়ার করুন। আমি নোটসগুলো ইমেলে বা হোয়াটসঅ্যাপে আপনাদের দিয়ে দেবো। চতুর্থ ভাব থেকে আমি এই পোস্ট ট্যাবে বা কমিউনিটি ট্যাব যেটা আগে ছিল, তাতে আর নোটস দেবো না।
আর যারা অ্যাডভান্স লেভেলের মেম্বার আছেন তারা কিন্তু নোটসগুলো সব পেয়ে যাবেন, যেমন পেতেন এতদিন সেগুলো পেয়ে যাবেন। এক্সট্রা যে নোটসগুলো আছে, ধরুন যে সমস্ত বিষয় আমি এই ভিডিওতে আলোচনা করব না, আরো অনেক কিছু থাকে, তো সব তো ভিডিওতে বলা সম্ভব নয়, সেই সমস্ত নোটসগুলো আপনাদের সেকেন্ড স্টেজ মানে আর্ট অফ প্রেডিকশন যে স্টেজটা আছে সেইখানে দেয়া থাকবে। আমার মূল আলোচনায় ফিরে আসছি। দ্বাদশ ভাব বিচারের মধ্যে অষ্টম ভাব বিচারের গুরুত্ব সর্বাধিক, কারণ অষ্টম ভাব থেকে মানুষের জীবনী শক্তি, আয়ু ও মৃত্যুর কারণসমূহ বিচার করা হয়। এছাড়াও সকল ভাবের থেকে অষ্টম ভাব বিচার বিশেষ সতর্কতার সঙ্গে করতে হয়। অষ্টম ভাবে প্রাণের স্থিতি, পরিণতি, জীবনের চাঞ্চল্য, মৃত্যু, পুনর্জন্ম, প্রাণ শক্তির দোষগুণ এবং যাবতীয় প্রাণস্পর্শী ভাবসমূহের বিচার করা হয়। এই অষ্টম ভাবকে জীবনের ছিদ্র ভাবও বলে। প্রাণের আধারে বাহিরের বহমান বায়ু অনুপ্রবেশ করে প্রাণবায়ুকে সুখ, দুঃখ, আবেগ, উত্তাপ, ভয়বিহ্বলতা ও ব্যাকুলতা যা প্রদান করে তার বিচারও অষ্টম ভাব থেকে করা হয়। প্রাণের সম্পর্কিত আত্মীয় এবং বন্ধু বান্ধবদের সুখ দুঃখের অনুভূতিও এই অষ্টম ভাব থেকেই লাভ হয়। যে কোনো ভাবী ঘটনা সম্বন্ধে জ্ঞানের যে পূর্বাভাস মানব জীবনে বিশেষ ইঙ্গিতে ও পরিস্পন্দনে লাভ হয় তার বিচারও অষ্টম ভাব থেকে করা হয়, কারণ অষ্টম ভাব সূচনা করে প্রাণবায়ু। অষ্টম ভাব দুর্বল থাকলে প্রাণবায়ুর ক্রিয়া অতি শীঘ্রই শেষ হয়, অর্থাৎ জাত ব্যক্তি অল্পায়ু হয়। সে নানা প্রকার বাধা ও শোকতাপের ভেতর দিয়ে জীবনযাপন করে। তার অহেতুক ভয় ও ব্যাকুলতা থাকে। তার পথের মধ্যে বিপদ, মোকদ্দমায় অর্থব্যয় এবং বন্ধু বিচ্ছেদ হয়। আকস্মিক দুর্ঘটনাও তার জীবনের সাথী হয়। অষ্টমপতি পাপগ্রহ বা শুভগ্রহ যাই হোক না কেন, যদি সে স্বক্ষেত্রে, মিত্রক্ষেত্রে, কেন্দ্রে, ত্রিকোণে বা অষ্টমে থেকে শুভগ্রহ দৃষ্ট থাকে, তাহলে প্রাণস্পর্শী ভাবসমূহ তার অনুকূলে থাকে। অষ্টমপতি পাপগ্রহ হয়ে অষ্টমে বা তুঙ্গে কিংবা মূল ত্রিকোণে থেকে যদি অষ্টম ভাবকে প্রভাবিত করে, তাহলে ভয়, ব্যাকুলতা, উদ্বেগ, মামলা মোকদ্দমায় অর্থব্যয় প্রভৃতি সৃষ্টি করে। কিন্তু সে এই সকল বিষয়ের মধ্য থেকেও কৃতকার্যতা লাভ করতে পারে। তার অতীন্দ্রিয় জ্ঞানও জন্মায়। এটা দুঃখ ভোগ আর উদ্বেগের মধ্যে থেকেই জন্মে থাকে। অষ্টম স্থানের অন্য নাম হলো আয়ুস্থান। জীব ভগবান থেকে বিচ্যুত হয়ে যখনই সংসার সমুদ্রে এসে পড়ল, তখনই এই মায়াময় জগতের দুঃখাদি ভোগ করার কারণ ঘটল। যতদিন এই দুঃখময় জগতে সে থাকবে ততদিনের পরিমাণকে বলা হয় আয়ু। এই জন্যই অষ্টম ভাব থেকে বিচার করতে হয় আয়ুষ্কাল, দুঃখ বা যাবতীয় সাংসারিক ঝঞ্ঝাট। এই দুঃখের অবসান হলেই মানুষ এই সংসার থেকে মুক্তি বা সাংসারিক দুঃখের নাশ হয়। যে কোনো রাশি বা ভাব থেকে সপ্তম স্থানের নাম হলো নাশ স্থান। অষ্টম স্থানের সপ্তম স্থান হলো, অর্থাৎ নাশ স্থান হলো দ্বিতীয় স্থান। এই দ্বিতীয় স্থানের অধিপতিকে এই জন্যই মারক বলা হয়। সেই নীতি অনুসারে ষষ্ঠ ভাব হলো মায়াময় জগতের আর একটা দুঃখ নির্দেশক স্থান। ওই ষষ্ঠ ভাবের নাশ স্থান হলো দ্বাদশ স্থান, মানে ষষ্ঠের সপ্তম দ্বাদশ, যাকে কৈবল্য অর্থাৎ মুক্তি স্থান বলা হয়েছে। ষষ্ঠ ও অষ্টম ভাবের অশুভ ফল প্রায় একই রকম। অষ্টম ভাব থেকে মূলত আয়ু বিচার করা হয়। এছাড়া সাংসারিক দুঃখ, এই দুঃখময় জগতে থাকার নামই হচ্ছে আয়ু। যতদিন থাকবে সে সেটাই হচ্ছে আয়ু। তাই জন্য এই অষ্টমের নাম আয়ু স্থান দেওয়া হয়েছে। আর দ্বিতীয় এবং সপ্তম মারক স্থান, অর্থাৎ কোন দশায় মানুষের মৃত্যু হবে। অষ্টম স্থান যদি আয়ু স্থান ধরা হয়, তবে অষ্টম স্থানকে লগ্ন ধরলে তার দ্বাদশ স্থান অর্থাৎ আয়ুর ব্যয় স্থান হলো লগ্নের সপ্তম স্থান। আর
অষ্টমকে লগ্ন কল্পনা করলে তার অষ্টম স্থান হলো লগ্নের তৃতীয় স্থান। তাহলে দাঁড়ালো আয়ুস্থান হলো লগ্নের অষ্টম ভাব ও তৃতীয় ভাব। এবারে আবার তৃতীয় ভাবকে লগ্ন ধরলে তার দ্বাদশ হয়, বা তৃতীয়স্থ আয়ুর ব্যয়স্থান হয় লগ্নের দ্বিতীয় ভাব। সুতরাং দ্বিতীয় ভাব মারক স্থান। এইভাবেই লগ্নের দ্বিতীয় এবং সপ্তম স্থান মারক। মহর্ষি পরাশর মুনির মতে দ্বিতীয় ও সপ্তম স্থান মারক স্থান। তার মধ্যে আবার সপ্তম অপেক্ষা দ্বিতীয় স্থান প্রবল মারক স্থান। এই জগতে যত প্রকার মৃত্যুর কারণ আছে তার মধ্যে কামিনী কাঞ্চন অর্থাৎ স্ত্রীলোক এবং অর্থ স্বর্ণ ইত্যাদি হলো মৃত্যুর প্রধান কারণ। সপ্তম ভাব থেকে কাম বা সেক্স কল্পনীয়। সেই হেতু অযথা স্ত্রী সংসর্গ লাভ হেতু বলবীর্যতাহীনতা অর্থাৎ দেহক্ষয়, অর্থের জন্য কায়িক পরিশ্রম বা অধিক মাত্রায় মস্তিষ্কের ক্রিয়া করার জন্য আয়ু বা শরীরের যন্ত্রাংশ ক্ষয় হচ্ছে বলে দ্বিতীয় ও সপ্তম ভাবকে মারক স্থান ধরা হয়েছে। এছাড়া তৃতীয়, ষষ্ঠ, একাদশপতি অর্থাৎ ত্রিশরাপতিগণ অথবা অষ্টম ও দ্বাদশপতি অর্থাৎ দুস্থানপতিগণ অথবা নৈসর্গিক শুভগ্রহগণ লগ্নের কেন্দ্রপতি হলে অশুভ অর্থাৎ পাপ ফলদাতা হয়। সেই কারণে তৃতীয়, ষষ্ঠ, অষ্টম, একাদশ, দ্বাদশপতি এবং শুভগ্রহ কেন্দ্রপতিগণ যদি দ্বিতীয় বা সপ্তমপতির সঙ্গে চার প্রকার সম্পর্কের মধ্যে যে কোনো এক প্রকার সম্পর্ক করে বা তাদের মধ্যে কোনো ভাবপতি গ্রহ দ্বিতীয় বা সপ্তমে যদি অবস্থান করে, দৃষ্টি দিলে হবে না, অবস্থান করতে হবে, তাহলে সেই দশায় মানুষের শারীরিক বিষয়ে মৃত্যুতুল্য ফলপ্রদ হয়ে থাকে। এই মৃত্যু বলতে সবসময় কিন্তু জীবনহানি ধরা যাবে না। আমাদের শাস্ত্রে বলা আছে মৃত্যু 8 প্রকার, যথা অপমান তথা নিন্দা, শোকহানি, ধনক্ষয়, রোগ, মৃত্যুর মনস্তাপ, মৃত্যুরষ্টা বিধস্মৃত। অর্থাৎ অপমান, নিন্দা, শোক, মহতি হানি মানে মান সম্মান হানি, বহু ধনক্ষয়, প্রবল রোগ, মনস্তাপ এবং সবশেষে প্রাণহানি। তা এই সব গ্রহের দশা, যেসব গ্রহের কথা বললাম যে তৃতীয়, ষষ্ঠ, অষ্টম, একাদশ, দ্বাদশপতি এবং শুভ গ্রহ কেন্দ্রপতি হয়ে যদি সপ্তম বা দ্বিতীয় পতির সঙ্গে সম্বন্ধ করে বা দ্বিতীয় বা সপ্তমে অবস্থান করে, তাহলে ওই সব গ্রহের দশা যদি চলে তাহলে সেই সব দশায় এই 8 প্রকার মৃত্যুর কুফলের মধ্যে যে কোনো এক প্রকার কুফল ভোগ করবে। এই অষ্টম ভাব বিচার বিষয়ে শাস্ত্রে বলা হয়েছে যে সত্যযুগে মানবের পরমায়ু ছিল 1 লক্ষ বছর এবং স্বর্ণপাত্রে ভোজন ছিল। ত্রেতা যুগে তার 10 ভাগের 1 ভাগ অর্থাৎ 10,000 বছর পরমায়ু, রূপোর পাত্রে ভোজন এবং 14 হাত পরিমিত মানব ছিল। দ্বাপর যুগে আবার তার 10 ভাগের 1 ভাগ অর্থাৎ 1000 বৎসর পরমায়ু, 7 হাত পরিমিত মানব এবং তাম্রপাত্রে ভোজন ছিল। বর্তমান কলিযুগে তার 10 ভাগের 1 ভাগ অর্থাৎ 100 বছর পরমায়ু, নিজের নিজের হাতের 3.5 হাত মানব মানে মানবের দৈর্ঘ্য এবং ভোজন পাত্র নির্ণয় নাস্তি মানে ভোজন পাত্রের কোনো ঠিক নেই। যেমন কলাপাতা, শালপাতা, অ্যালুমিনিয়াম থালা, কাঁচের থালা, স্টিলের থালা, যার যা ইচ্ছা তাতেই ডান হাতের কাজ সমাধান করেন, মানে ভোজন করছে আর কি। এর থেকে বোঝা যায় যে কলিযুগে ভোজন পাত্র নির্দিষ্ট নয়। তবে ধরা যায় যে কাঁসার থালা অনেকটাই স্বর্ণবর্ণ, তাই যদি কাঁসার থালায় ডান হাতের কাজ সম্পন্ন করা যায় তাহলে সেটা অনেকটা ত্রেতা যুগের লোকের মতো মনে করা যেতে পারে। আমরা জানি আমাদের বাড়িতে ছিল আগে, আমার বাবারা কাঁসার থালাতেই খেত। আমি ছোটবেলায় সমস্ত কিছুই দেখেছি, কাঁসার থালা, বাসন মানে বাটি, গ্লাস সবই কাঁসার। এখনো আমাদের বাড়িতে আছে, ব্যবহার হয়তো করি না, সব কিছুই কাঁসার প্রচলন ছিল, এটা দেখেছি। তারা আর আগেকার বাবা মারা বা দাদুরা ঠাকুমারা কাঁসার থালা বাসনই ব্যবহার করতেন, সে সময় স্টিল আসেনি। তাছাড়া মানুষের মধ্যে ছল চাতুরতা কম ছিল আর তারা দীর্ঘজীবী ছিলেন। এছাড়া তারা অল্প কিছুতেই সন্তুষ্ট ছিলেন, অর্থাৎ আকাঙ্ক্ষা বা চাহিদা কম ছিল। তাই জন্য তাদের অনেকটা সত্যযুগের মতো
ধরা যেতে পারে। আজকাল চুরি হয়ে যায় বলে কাঁসা পিতলের ব্যবহার একরকম উঠে গেছে। যাদের বাড়িতে পূর্বপুরুষের ব্যবহৃত কাঁসা পিতলের বাসন আছে সেগুলো বাক্সবন্দি অবস্থায় পড়ে আছে, যেমন আমার আছে। আর আজকাল মানবের আশা আকাঙ্ক্ষাও তীব্র বেড়ে গেছে। কারো একখানা বাড়ি থাকলে দুখানা বাড়ি কবে হবে, একতলা বাড়ি থাকলে দুতলা বা তিনতলা বাড়ি কবে হবে, একখানা গাড়ি থাকলে দুখানা গাড়ি কবে হবে, মাসে 50,000 টাকা রোজগার করলে 1 লাখ টাকা রোজগার কবে হবে, এরকম নানা রকম। 24 ইঞ্চি টিভি থাকলে 52 ইঞ্চি টিভি বা স্মার্ট টিভি কবে হবে ইত্যাদি নানা রকম মানে চাহিদা। মানে কোনো কিছুতেই মানুষ সন্তুষ্ট নয়। আর মোবাইলের ব্যাপার তো মানে বলাই বাহুল্য। প্রতি বছর নতুন নতুন মোবাইল কিনতে পারলে ভালো হয়, নতুন মডেলের। তাহলে দেখা যাচ্ছে যে আজকাল কেউ অল্পে সন্তুষ্ট নয়। তাহলে ধরা যেতে পারে আগের চেয়ে এখনকার মানুষের ছল চাতুরি বৃদ্ধি পেয়েছে এবং অসৎ উপায়ের দিকে ধাবিত হয়ে রাতারাতি যাতে অধিক অর্থ, বাড়ি বা সম্পত্তির মালিকানা হয়ে যায় এবং অন্যের মাথায় কাঁঠাল ভেঙে নিজের প্রাচুর্যের দিকে মানুষ ধাবিত হচ্ছে। এর থেকে বোঝা যায় যে বর্তমান যুগ ছল প্রবঞ্চনার যুগ, অর্থাৎ তামসিক যুগ এই কলিযুগ। এই কলিযুগে ছল প্রবঞ্চনা যে যত বেশি করতে পারবে পকেট তার তত বেশি ভারী হবে। অর্থাৎ কলিযুগে অসতের জয় এবং তুলনামূলকভাবে সত্যের পরাজয় হচ্ছে, সেটা আমরা বাস্তবে দেখতে পাই। সত্যপথে চললে তার অর্থ আসবে না, আর অর্থ না আসলে বা অর্থ না থাকলে বর্তমান সমাজে আত্মসম্মান থাকবে না। এই কলিযুগের পর ঘোর কলিযুগ আগত প্রায়। শাস্ত্রে আছে ঘোর কলিতে দ্বাদশ অর্থাৎ 12টা সূর্যের উদয় হবে। এক্ষেত্রে ধরে নিতে হবে যে একটা সূর্যের মধ্যে 12টা সূর্যের তেজ থাকবে। সেটা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। দিন দিন গরমকালে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং সায়েন্টিস্টরা দিচ্ছেন। এবার এটা তো একটা দীর্ঘকালীন প্রসেস। আজ থেকে 100 বছর পর কি 200 বছর পর কি হবে, কতটা গরম পড়বে, মানুষ আরও থাকবে কিনা আমরা কেউ বলতে পারি না। আচ্ছা, তাহলে ধরা যেতে পারে একটা সূর্যের মধ্যে 12টা সূর্যের তেজ থাকবে এবং মাটি পুড়ে তামার মতো হবে, মানে রংটা তামার মতো হবে। আর নিজের আঙুলের 12 আঙুল পরিমিত মানুষ হবে। বেগুন গাছ থেকে আঁকশি দিয়ে বেগুন পারবে। আমার তো মনে হয় ওই বেগুন পাড়ার জন্যে ক্রেন আনতে হবে। শাস্ত্রে পাওয়া যায় যে ঘোর কলিতে মর্ত থেকে নারায়ণ বিদায় গ্রহণ করবেন, কারণ নারায়ণের পদযুগল থেকে ভগীরথ আনিত মা গঙ্গার উৎপত্তি। সুতরাং আজকালকার গঙ্গার জল যা দূষণ হচ্ছে আর চড়া পড়ছে, সেই অনুযায়ী মর্ত থেকে নারায়ণের বিদায় নেওয়ার সময় আগত প্রায়। যাই হোক, খনার বচনে পাওয়া যায় যে নরা গজা বিশেষয়, অর্থাৎ কলিযুগে মানব ও হস্তির পরমায়ু 120 বছর। কিন্তু মহর্ষি পরাশর মুনির মতে কলিযুগে মানবের পরমায়ু সাধারণত 100 বছরের নিচে। এটাই আমাদের বর্তমান যুগে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। এটা কলিযুগের প্রভাব। বৃহৎ পরাশর সংহিতায় আছে যে শতায়ু যোগে হিমান্ত সর্বে প্রক্তা কলৌ যুগে। যাই হোক, মহর্ষি পরাশর মুনির মতে 24 বছর বয়স পর্যন্ত আয়ু বিচারে আয়ু থাকা সত্ত্বেও অকাল মৃত্যু অর্থাৎ হৃষ্টি বা ফাঁড়া হতে পারে। যেমন প্রদীপের পাত্রে মানে প্রদীপে তেল, সলতে এবং অগ্নি ঠিক মতো থাকা সত্ত্বেও আকস্মিক ঝড়ে প্রদীপ নিভে যায়, সেই রকমই পারিপার্শ্বিক অবস্থা, পিতামাতার অবস্থা এবং চিকিৎসকের দোষে অর্থাৎ স্থান, কাল, পাত্র অনুসারে অকাল মৃত্যুর সম্ভাবনা থাকে। এটা গ্রহরিষ্টি, গণ্ডরিষ্টি এবং পতাকি দৃষ্টি দেখে ফলাদেশ করতে হবে। পরাশরের মতে পারিপার্শ্বিক অবস্থা, মাতা পিতার অবস্থা এবং চিকিৎসকের দোষে ওই সময়ের মধ্যে জাত বালকের জীবন নাশের সম্ভাবনা থাকে এবং ওই সময়ের মধ্যে জপ, তপ, হোম, চিকিৎসা ইত্যাদি দ্বারা বালককে রক্ষা করা কর্তব্য। হৃষ্টকে আমরা চলিত কথায় ফাঁড়া বলি। এই হৃষ্ট হচ্ছে 3 প্রকার। 1 নম্বর হচ্ছে পতাকি হৃষ্ট, 2 নম্বর হচ্ছে গ্রহহৃষ্ট, 3 নম্বর হচ্ছে গণ্ডহৃষ্ট। এরপর 25 থেকে 32 বছর বয়স পর্যন্ত অল্পায়ু। এই 3 প্রকার হৃষ্টের মধ্যে গ্রহহৃষ্ট সম্বন্ধে আমি সর্বপ্রথম বলবো।
দুর্বল চন্দ্র অষ্টমস্ত হলে জাতকের দুঃখের কারণ হয়। রবি দুর্বল হয়ে অষ্টমস্ত হলে জাতকের চোর দস্যু দ্বারা ধন নষ্ট হয়, তার শরীর কৃশ ও চক্ষু রোগ হয়। জাতক ব্যবহারিক জীবনে অত্যন্ত অবিশ্বস্ত, ক্রোধী, অগম্যাগামী ও নির্ধন হয়। অগম্যাগামী মানে অবৈধ সম্পর্ক স্থাপন করে এমন কারোর সঙ্গে যার সঙ্গে সেই সম্পর্ক স্থাপন করাই উচিত নয়। উদাহরণস্বরূপ তুতো বোন, তুতো মাসি, এই ধরনের ব্যাপার। পতাকিরিষ্ট সম্বন্ধে আমার আলাদা ভিডিও আছে, কিভাবে পতাকি চক্র নির্ণয় করতে হয়, পতাকিরিষ্ট বিচার কি করে করতে হয়, সমস্ত আমি বিশদে বলেছি, সেটা দেখে নেবেন। আমার এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, আপনারা যারা আমার এই অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল দেখেন, অনেকে অনেক রকম কমেন্ট করেন, ভালো লাগে বলে কমেন্ট করেন। আমার ভালো লাগে, আমি যতদূর সম্ভব পারি উত্তর দিই আপনাদের কমেন্টের। তো আমার ব্যক্তিগত জীবনের কিছু আনন্দের মুহূর্তে যদি ভাগিদার হতে চান বা দেখতে চান, তাহলে আমার একটা ভ্রমণের চ্যানেল আছে। এই চ্যানেলের হোম পেজে নিচের দিকে যাবেন, দেখবেন মাই ট্রাভেল এক্সপিরিয়েন্স বলে, ট্রাভেল অ্যান্ড মোর বলে একটা চ্যানেল লিঙ্ক দেয়া আছে। সেইটা আমার চ্যানেল, আমি বছরে একবার বেড়াতে যাই। তো যেহেতু আমি এই অ্যাস্ট্রোলজির ভিডিও করছি, এডিট করছি, সব কিছুই শিখেছি, সেই জন্যে আমি মোটামুটি একটা ট্রাভেল ব্লগের চ্যানেল করেছি। তবে আমি তো নিয়মিত ভিডিও দিতে পারি না, কারণ আমি তো রোজ তো বেড়াতে যাই না, আমি তো ট্রাভেল ব্লগার নয়। তাই জন্য বছরে একবার বেড়াতে যাই, একটা বড় ট্যুর করি, আর কোনো সময় সম্ভব হলে বছরে একটা ছোট ট্যুর করি। সেই সব ভিডিও আমি আপলোড করি, যথাসম্ভব প্রফেশনালদের মতো করে আপলোড করার চেষ্টা করি, হয়তো হয় না। তা দেখবেন আপনারা, আমাদের ফ্যামিলি, আমার ওয়াইফ এবং আমার ছেলে, তিনজনে মিলেই আমরা বেশিরভাগ ক্ষেত্রে যাই। আমাদের সবাইকে দেখতে পাবেন, যারা বেড়াতে ভালোবাসেন বা ভ্রমণের ভিডিও দেখতে ভালোবাসেন, তাদের অনুরোধ করব আমার এই ভ্রমণের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন। আচ্ছা, এবার যেখানে বলছিলাম, এরপরে বলা হচ্ছে লগ্ন, ষষ্ঠ, অষ্টম ভাব এবং ভাবপতি গ্রহগণ পূর্ণ বলি হলে সেই ব্যক্তির দেহ ও প্রকৃতি সুস্থ থাকে, তার জীবনী শক্তি বলিষ্ঠ হয়। তারপর লগ্নপতি বা লগ্ন বলবান হয়ে অষ্টম ভাব বা অষ্টমপতি দুর্বল হলে তার সুন্দর ও বলিষ্ঠ দেহ হবে, কিন্তু জীবনী শক্তি কম থাকবে। ফলে সাধারণ ব্যাধির আক্রমণে অতি অল্প সময়ে তার দেহাবসান ঘটতে পারে। আর এর বিপরীত যোগে, মানে অষ্টম ভাব বা অষ্টমপতি দুজনেই খুব বলবান, কিন্তু লগ্ন এবং লগ্নপতি যদি দুর্বল হয়, তাহলে জাত ব্যক্তির দেহসুখ থাকবে না বটে, কিন্তু জীবনী শক্তির প্রাচুর্যে সে দীর্ঘজীবী হবে। তার শোক, ভয়, উদ্বেগ ও ব্যাকুলতা অত্যন্ত থাকবে। অষ্টম ভাব দুর্বল হলে কেবলমাত্র জাতকের আয়ুই দুর্বল হয় তা নয়, তার নানা প্রকার আকস্মিক বিপদ, শোক, ভয়, যশহানি প্রভৃতি থেকে জীবনী শক্তি ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়। এছাড়া অষ্টম ভাব দুর্বল থেকে অষ্টমপতি যদি বলবান থাকে, তাহলে জীবনব্যাপী তার বিদেশ যাত্রায় একটা না একটা অমঙ্গল ঘটে থাকে। এই বিদেশ যাত্রা বলতে সবসময় ওভারসিজ ভাববেন না, মানে ফরেন কান্ট্রি, আমরা বিদেশ বলতে প্রকৃত যেটা বুঝি সেটা ভাববেন না, এটা দূরস্থানও হতে পারে। যেমন আমরা পশ্চিমবঙ্গ থেকে দিল্লি, বোম্বে, চেন্নাই এইসব যদি যাই, সেগুলোকেও ওই বিদেশের পর্যায়ভুক্ত করতে হবে। কারণ আগেকার দিনে এই দিল্লি, মুম্বাই, চেন্নাইয়ের মতো দূরত্বকেই বলা হতো যে বিদেশে যাচ্ছে মানুষ, মানে ছেলে বিদেশে থাকে, আসবে আজকে, আমাদের মা ঠাকুমারা বলতেন। তো এইটা একটুখানি বুঝে, ক্লায়েন্টের পরিস্থিতি বুঝে বিচার করতে হবে, মানে ফলাদেশ করতে হবে। আর উভয়ই যদি দুর্বল থাকে, তাহলে মানে অষ্টম ভাব দুর্বল থাকে আর অষ্টমপতি বলবান থাকলে বিদেশ যাত্রা একটা না একটা অমঙ্গল ঘটে বললাম। আর যদি অষ্টমপতি আর অষ্টম ভাব দুজনেই যদি দুর্বল থাকে, তাহলে পথের মধ্যে আকস্মিক মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে। তাই বিদেশ যাত্রার সময়, যে সময় যাত্রার প্রয়োজন, সেই সময় লগ্ন এবং চন্দ্রের অষ্টম ভাবে পাপ প্রভাব বা জন্মচন্দ্রের অষ্টম ভাবে পাপ প্রভাব আছে কিনা সেটা দেখে, যদি পাপ প্রভাব থাকে সেটা অবশ্যই সময় অবশ্যই বর্জন করতে হবে। না হলে পথের মধ্যে
বিপদ হওয়ার আশঙ্কা থাকে। আর অষ্টমে পাপ গ্রহ দুর্বল হয়ে অবস্থান করলে, সপ্তমে পাপ প্রভাব থাকলে এবং লগ্নপতি বলহীন হলে সেই জাতক জাতিকা অতি কাম বৃদ্ধি হেতু যৌন ব্যভিচারী পীড়া ভোগ হতে পারে। এই যোগে শুভগ্রহের প্রভাব থাকলে কাম বৃদ্ধি হয়, কিন্তু যৌন পীড়া ভোগ হয় না। পক্ষান্তরে সপ্তম, অষ্টম ও লগ্ন দুর্বল হয়ে দশম বলবান হলে কামাদি ব্যাপারে মানে কামের ব্যাপারে কতকাংশে সংযত থাকতে পারে। এই স্থলে দশমস্ত গ্রহ জীবনের ওপরে পূর্ণ শক্তির বিকাশ দ্বারা কতকাংশে শুভ ফল প্রদান করতে পারে। মোট কথা, অষ্টম ভাবের সঙ্গে জীবনের সকল ভাবে শুভাশুভ সম্পর্ক রেখে আয়ু ও প্রাণের সূক্ষ্ম তত্ত্বসমূহ অবগত হয়ে বিচার করতে হবে। আচ্ছা, মারক বিচার সম্পূর্ণ সতর্কতার সঙ্গে করা প্রয়োজন। আয়ু বিচারে অল্প আয়ু, মধ্যম আয়ু ও দীর্ঘ আয়ু পূর্ণ পরিমাণ গণনা করে কর্মায়ু বিচার করতে হয়। এই সকল বিষয় আমি আলোচনা করব। আয়ু বিচার করার পর আয়ুকারক গ্রহের সঙ্গে পাপ গ্রহ বা শুভ গ্রহের যোগ সম্পর্কে কক্ষা হ্রাস বৃদ্ধি হতে পারে। মানে এই কক্ষা হ্রাস বৃদ্ধি বিচার করে আয়ু শোধন করতে হবে। রাষ্ট্রীয় বিপ্লব, মহামারী ও দাঙ্গা হাঙ্গামার সময় আয়ু থাকলেও স্থান ও সময়ের আবহাওয়ার ওপর নির্ভর করে অকাল মৃত্যু হতে পারে। সেই সকল ক্ষেত্রে সতর্কতার সঙ্গে আয়ু বিচার করতে হবে। এবার যে মূল সূত্র দেয়া আছে বিভিন্ন প্রামাণ্য পুস্তক থেকে নেওয়া আমার এই নোটসটা, তো সেই সূত্রগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম সূত্র বলা হয়েছে, অষ্টম ভাবস্ফুট পাপ গ্রহের বর্গগত হলে, অষ্টমের দুর্বল গ্রহ থেকে পাপ মধ্যগত হলে, অষ্টমের উভয় পার্শ্বে অর্থাৎ সপ্তম এবং নবম গিয়ে পাপ গ্রহ থাকলে এবং অষ্টম প্রতি গ্রহ দুর্বল হলে অষ্টম ভাব সূচিত যাবতীয় ফলের অশুভ হবে। পক্ষান্তরে অষ্টম ভাব শুভ গ্রহের বর্গগত হলে, অষ্টমে বলবান শুভ গ্রহ থাকলে এবং অষ্টম প্রতি অষ্টমে, ষষ্ঠে, একাদশে থাকলে ওই ভাব সূচিত যাবতীয় ফলের শুভ হবে। আচ্ছা, এখানে পাপ মধ্যগত মানে নিশ্চয়ই আপনারা জানেন, মানে অষ্টমে দুর্বল গ্রহ থেকে পাপ মধ্যগত হলে, অষ্টমে দুর্বল গ্রহ তো থাকলো, এবার পাপ মধ্যগত মানে কি না, অষ্টমের উভয় পার্শ্বে যেটা বললাম অর্থাৎ সপ্তমে আর নবমে যদি পাপ গ্রহ থাকে তাহলে বলা হচ্ছে পাপ মধ্যগত হলে। অনেক সময় অনেকের মতে আর কি এই সপ্তম আর অষ্টমে পাপ গ্রহ থাকলেই শুধু নয়, পাপ গ্রহের দৃষ্টি থাকলেও পাপ মধ্যগত হয়েছে ধরা হয়। দ্বিতীয় সূত্র হলো গুহ্য বিদ্যা বা গুহ্য জ্ঞান অষ্টম ভাব এবং বৃহস্পতির বলাবল থেকে বিচার্য। বৃহস্পতি ও অষ্টম ভাব উভয়ে বলবান হলে জাতকের গুহ্য বিদ্যায় জ্ঞান জন্মে। গুহ্য বিদ্যা বলতে সাধারণত আমাদের এই অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে ধরা যেতে পারে জ্যোতিষ, তন্ত্র, এই সমস্ত হচ্ছে গুহ্য বিদ্যা। তা এই অষ্টম ভাব থেকে এই গুহ্য বিদ্যার বিচার হয়। বৃশ্চিক রাশি হলো রাশিচক্রের অষ্টম রাশি, অতএব এই রাশিটাও গুহ্য বিদ্যার কারক সূচিত হয়। তাই বৃশ্চিক রাশির বলাবল অষ্টম ভাব ও ভাবপতির বলাবলের সঙ্গে বৃহস্পতির বল বিচার করে গুহ্য বিদ্যা সম্পর্কিত জ্ঞানের বিষয় বিচার করতে হয়। তৃতীয় সূত্র হলো জীবনী শক্তি ও মৃত্যু, অষ্টম ভাব থেকে বিচার করা হয়। অষ্টম ভাব ও ভাবপতি গ্রহ এবং শনি, রাহু ও মঙ্গল হতে জীবনী শক্তির ক্ষয় এবং নানা প্রকার রোগ ভোগের বিচার করা হয়। অষ্টম ভাবে শনি, মঙ্গল ও রাহু যদি দুর্বল হয়ে অবস্থান করে, তারপর অষ্টমপতি ও লগ্নপতি যদি বলহীন হয়, তাহলে জাতকের অতি অল্প আয়ু হয়। বিপরীতে এই সকল ভাব ও গ্রহগণ বলবান হলে জাতকের জীবনী শক্তির বৃদ্ধি হয়। অষ্টমষ্ট পাপ গ্রহগণ গুহ্য পীড়া, কৃমি ও অর্শ ইত্যাদি রোগের সৃষ্টি করে। অষ্টমপতি যদি স্বয়ং পাপ গ্রহ হয় এবং সপ্তম ভাবে থাকে, তাহলে সেই ব্যক্তির পথের মধ্যে মৃত্যুর আশঙ্কা থাকে। অষ্টমপতি লগ্নে থেকে লগ্নপতি দ্বারা দৃষ্ট হলে নিজের বাসভবনে মৃত্যু হয়। অষ্টমপতি গ্রহ পঞ্চমে থাকলে স্ত্রী পুত্র সহ নিজের মৃত্যু হয়। এই যোগে নিজের বিপদের সঙ্গে স্ত্রী পুত্রের বিপদও সৃষ্টি হয়। জাতকের ভাগ্যের বিপদ আছে বলে বিপদে পড়েন স্ত্রী পুত্র। অষ্টমস্ত পাপ গ্রহগণ দীর্ঘস্থায়ী বিবাদের সৃষ্টি করে।
রাজ্যকারক কোনো গ্রহ পাপ গ্রহ হয়ে অষ্টমে থাকলে বিবাদে জয়লাভ হয়। এবার হচ্ছে 4 নম্বর সূত্র, আকস্মিক দুর্ঘটনা। অষ্টম ভাব ও ভাবপতি থেকে আকস্মিক দুর্ঘটনা, মোকদ্দমা, প্রদাহজনিত আকস্মিক পীড়া। প্রদাহ মানে জ্বালা করা, সেই প্রদাহজনিত পীড়া মানে মানে জ্বালা করে এরকম রোগ, শোক, ভয় ও মনোব্যথা বিচার করতে হয়। এই ভাব ও ভাবপতি যদি নৈসর্গিক শুভ বর্গের আধিক্যে থাকে, মানে বেশিরভাগ বর্গেই শুভ গ্রহের বর্গে পড়ে, জুতিতে বা দৃষ্টিতে থাকে, তাহলে আকস্মিক দুর্ঘটনা হলেও কোনো ক্ষতি হয় না। জুতি বলতে এখানে দীপ্তাংশকে বলা হয়েছে, আর দৃষ্টিতে আপনারা জানেন। তো এইসব থাকলে মানে যদি শুভ গ্রহের বর্গাধিক্য থাকে আর জুতিতে বা দৃষ্টিতে থাকে শুভ গ্রহের, তাহলে আকস্মিক দুর্ঘটনা হলে কোনো বড় রকমের ক্ষতি হয় না, কেবল অশান্তি সৃষ্টি করে। পক্ষান্তরে ওই ভাব, ভাবপতি গ্রহ এবং মঙ্গল পাপ গ্রহের মধ্যগত হলে বা পাপযুক্ত বা দৃষ্ট হয়ে দুর্বল হলে জাতকের জীবনে বিশেষ শান্তি থাকে না। আকস্মিক দুর্ঘটনা, মনোব্যথা, শোক, ভয় ও ব্যাকুলতা তার জীবনের সাথী হয়। মোট কথা, অষ্টমে অষ্টমপতি ব্যতীত কোনো পাপ গ্রহে থাকা জাতকের পক্ষে শুভ নয়। অষ্টম ভাব মঙ্গল, শনি ও রবি, এই 4টির অশুভ প্রভাব হতে অঙ্গহানি ও ক্ষতক যোগের বিচার করা হয়। 5 নম্বর হচ্ছে বন্ধন ও ঋণ বিচার। বন্ধন বলতে বাঁধা এখানে নয়, কিন্তু বন্ধন বলতে এখানে মানে জেল হাজত যোগ। অষ্টমে পাপ গ্রহ কারারুদ্ধ ও ঋণগ্রস্ত করে। পক্ষান্তরে শুভগ্রহ বন্ধন মুক্তি এবং ঋণ মুক্তি করে থাকে। অতএব অষ্টম ভাবস্থ গ্রহ এবং অষ্টমপতির বলাবল হইতে ওই সকল বিচার করা হয়। এরকম আমি দেখেছি, আমার এক ক্লায়েন্টের হাজতবাস হয়েছিল প্রায় মাস 6। তার কোনোই দোষ ছিল না, একটা ইনভেস্টমেন্ট কোম্পানিতে ছিল। তো একটা পলিটিক্যাল ইস্যুতে, পলিটিক্যাল চাপে অফিসের সবাইকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। প্রাইভেট কোম্পানি ছিল, নিয়ে তাদের এমন কিছু কেস দেয় যে তাদের জেল হয়ে যায়। 5 জন না 6 জন এরকম ছিল। তো তার মধ্যে 4 জন আমার কাছে এসেছিলেন ছাড়া পাওয়ার পর, আমার ওই ক্লায়েন্টের সূত্রেই এসেছিলেন। প্রত্যেকের কিন্তু অষ্টমে পাপ গ্রহের প্রভাব আছে এবং সেই গ্রহের দশা চলছিল, এটা আমি কিন্তু প্রত্যক্ষ করেছি। পরবর্তীকালে যখন এইসব মানে এক একটা বিচার ধরবো আমি, যে বন্ধন যোগ বা জেল হাজত যোগটা কি করে হয় উদাহরণ সহ ছক বিচার করে, তখন আমি সেই সব ছকগুলো আপনাদের সামনে দেখাবো। প্রত্যেকেরই, কারুর রাহু অষ্টমে বসে আছে, রাহুর দশা চলছে, গোচরেও প্রভাব রয়েছে। কারুর শনি অষ্টমে বসে আছে, শনির দশা চলছে, গোচরেও শনির প্রভাব রয়েছে অষ্টমে। অষ্টমপতিও দুর্বল। অন্যান্য বিচারও দেখতে হবে, যে শুভগ্রহের দৃষ্টি নেই, এগুলোও ব্যাপার আছে, সেগুলো তো অ্যানালিসিসের সময় বোঝাবো। যাই হোক, আর কয়েকটা বিশেষ সূত্র বলা হয়েছে, যে আয়ু গণনায় অল্প, মধ্য বা দীর্ঘ আয়ু যাই ব্যক্তি লাভ করুন না কেন, সেই বয়সের আয়ুষ্কাল শেষ হয়েছে, অথচ ওই সময় জাতকের মারক গ্রহের দশা অন্তর্দশা উপস্থিত হয়নি, পরন্তু রাজ্যকারক গ্রহগণের দশান্তর্দশা চলছে, সেইরূপ স্থলে রাজযোগের ফল লাভ হবে না। এবং ওই সময় গোচরে অষ্টমে পাপ গ্রহের অবস্থান বা দৃষ্টিতেই মৃত্যু হতে পারে। মানে তার আয়ু নির্ধারণ করে যতটা আয়ু পাওয়া গেছে, সেই আয়ু তার মানে বয়স তার হয়ে গেছে, কিন্তু যে মারক গ্রহের যে দশা, যে মারক গ্রহ মৃত্যু নির্দেশ করছে, সেই মারক গ্রহের দশা তার তখনও আসেনি, বরঞ্চ তার তখন রাজযোগকারক কোনো গ্রহের দশা চলছে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে সে সেই রাজযোগের ফল পাবে না। উপরন্তু সেই সময় দশা না চললেও গোচরে যদি অষ্টমে পাপ গ্রহের অবস্থান বা দৃষ্টি পড়ে, তাহলে তাতেই তার মৃত্যু হতে পারে, যেহেতু তার আয়ু শেষ হয়ে গেছে। আর তারপর বলা হচ্ছে, আয়ুষ্কাল শেষ না হতেই কোনো ব্যক্তির মারক দশা উপস্থিত হয়েছে, সেই স্থলে সেই দশায় তার মৃত্যু হবে না, কিন্তু মৃত্যু তুল্য ক্লেশ ভোগ হবে। যে 8 প্রকার মৃত্যুর কথা আমি আগে বললাম, তার মধ্যে যে কোনো 1 প্রকার ক্লেশ ভোগ হবে। জাতক শোক লাভ করবে এবং তার কর্ম প্রচেষ্টা ব্যর্থ হবে। তারপর 3 নম্বর বলা হচ্ছে, আয়ুষ্কাল শেষ হয়েছে, ওই সময় মারক দশা উপস্থিত হয়নি, গোচরে পাপগ্রহ ও শুভগ্রহগণ গোচর নির্দিষ্টভাবে যথা নিয়মে স্বস্থানে জাতকের শুভ ফলের সৃষ্টি করছে এবং তার রাজ্যকারক গ্রহের দশাও চলছে। এইরূপ হলে জাতকের কর্মায়ু থাকলে
রাজযোগের ফল লাভ হবে। মানে কোনো কর্মের যোগ যদি থাকে, যে তার দ্বারা কোনো একটা কর্ম নির্দেশ করেছে, সেই কর্ম তার পূর্ণ হয়নি, সেটা হচ্ছে কর্মায়ু, তাহলে তার রাজযোগের ফল লাভ হবে, মৃত্যু হবে না। কিন্তু সেই কর্ম শেষ হলে তখন ওই মারক সম্বন্ধযুক্ত গ্রহগণের দশা, অন্তর্দশা বা প্রাণদশার সম্পর্কে, যেই কর্মটা শেষ হয়ে যাবে তখন অন্তর্দশা হোক, সূক্ষ্মদশা হোক, প্রাণদশা হোক, সেই সম্পর্কে রাজযোগকারক গ্রহের দশাতেই তার মৃত্যু হবে। মানে এখানে কি বোঝা যাচ্ছে, কর্ম যদি তার সম্পন্ন না হয়, যে কর্ম করতে এসেছেন তিনি, তার জন্য যে কর্ম নির্দিষ্ট আছে সেইটা যদি সম্পন্ন না হয়, তাহলে আয়ুষ্কাল শেষ হলেও তার মৃত্যু হবে না, যদি না গোচরে অশুভ প্রভাব থাকে। আগের পয়েন্টে যেটা বললাম, গোচরে যদি অশুভ প্রভাব থাকে তাতেই মৃত্যু হবে। যদি গোচরে অশুভ প্রভাব না থাকে এবং রাজযোগকারক গ্রহের দশা চলে, তাহলে তার মৃত্যু হবে না। তাহলে বুঝতে হবে তার কর্মায়ু আছে, তার সেই কর্মায়ু থাকার জন্য সে তখন রাজযোগের ফল লাভ করবে। কিন্তু সেই কর্ম শেষ যখনই হবে তখনই সেই রাজযোগকারক গ্রহের দশা চলুক, এবার অন্তর্দশা আছে, প্রত্যন্তর দশা আছে, সূক্ষ্ম দশা আছে, প্রাণ দশা আছে, সবকিছু আছে, তার মধ্যে তো কোনো না কোনো সময় মারকের আসবেই, মারক গ্রহের প্রাণ দশা বা অন্তর্দশা বা সূক্ষ্ম দশা বা প্রত্যন্ত দশা আসবেই, সেই সময় তার মৃত্যু হবে। তো বলা হচ্ছে কর্মায়ু বিচারে জন্মগত কর্মের অধিকার শেষ না হওয়া পর্যন্ত মৃত্যু হয় না। এই স্থলে রাজযোগের ফলভোগের মধ্যেও কিছুটা হলেও আকস্মিক অশান্তির সৃষ্টি হয়, কিন্তু কর্ম শেষ না হইলে মৃত্যু হয় না। কর্মায়ুর বিচার স্থলে কর্মভাব, ভাবপতি এবং লগ্নপতির পুণ্যবল বিচার করা আবশ্যক। কোনো আয়ু বিচারে জাতকের যে সময়ে আয়ু পাওয়া যায় না, অর্থাৎ আয়ুষ্কাল শেষ হয়েছে এরকম মনে হচ্ছে, সেই সময় দশা ও গোচর সকলই শুভ চলছে, সেই স্থলে শুভ ফলের ভেতরেও মারক সম্বন্ধযুক্ত গ্রহের সূক্ষ্ম বা প্রাণদশা ভোগ সময়ে শুভ ফলভোগের মধ্যেও আকস্মিক মৃত্যু ঘটতে পারে। মানে এই স্থলে রাজযোগের ফলভোগ ও মৃত্যু দুটোই হবে। আচ্ছা, তারপরের পয়েন্টে বলা হচ্ছে মারক দশা অতিক্রমের গ্রহযোগ থাকলে সেই জাতকের 9 বছর আয়ু বৃদ্ধি হয়। অষ্টমে পাপগ্রহ দুর্বল, কিন্তু লগ্ন অষ্টমপতি বলবান হয়ে কেন্দ্রে থাকলে অষ্টম ভাবগত পাপগ্রহের মারক দশান্তর্দশা অতিক্রম করা যায়। এক্ষেত্রে মারক দশা অতিক্রম করলে 9 বছর অতিরিক্ত আয়ু বৃদ্ধি হয়। কিন্তু প্রত্যক্ষ অভিজ্ঞতায় দেখা গেছে, এই প্রত্যক্ষ অভিজ্ঞতা কিন্তু আমার নয়, লেখকের, যে কারো 9 বছর পূর্ণ বৃদ্ধি হয় এবং কারো বা 9 মাস আয়ু বৃদ্ধির পর মৃত্যু হয়েছে। তো যে ক্ষেত্রে পূর্ণ 9 বছর আয়ু ভোগ হয়েছে, সেক্ষেত্রে দশা, গোচর এবং কর্মপতি সবাই শুভ ছিল। পক্ষান্তরে যে ক্ষেত্রে 9 মাস আয়ু লাভ হয়েছে, 9 মাস পর মৃত্যু হয়েছে, দেখা গেল যে তখন গোচরে অষ্টমে পাপ গ্রহের প্রভাবে এবং অষ্টমস্ত পাপ গ্রহের সূক্ষ্ম দশা ও লগ্নপতির প্রত্যন্তর দশাভোগ 9 মাস পরে উপস্থিত হওয়ায় সেই ব্যক্তির আকস্মিক মৃত্যু হয়েছে। এই সকল জ্ঞান ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে প্রতিনিয়ত লাভ হচ্ছে। মারক দশা অতিক্রম করলে 9 বছর আয়ু বৃদ্ধি সম্ভবত নবগ্রহের অনুগৃহীত আয়ু থেকেই 9 বছর ধরা হয়েছে, অর্থাৎ প্রত্যেক গ্রহকে 1 বছর ধরিয়ে 9 বছর বৃদ্ধি করা হয়েছে। 9টি গ্রহের বলাধিক্য হতেই সম্ভবত এই 9 বছর বা 9 মাস বা 9 দিবস আয়ু বৃদ্ধি ধরা হয়। এক্ষেত্রে আয়ু বিচারের সময় কর্মভাবস্থ গ্রহ এবং কর্মপতি গ্রহের বলাবল বিচার অতি আবশ্যক। আমার আজকের আলোচনা এই পর্যন্তই। আমি পরবর্তী পর্বে শিশুরিষ্ট এবং গণ্ডরিষ্ট নিয়ে আলোচনা করব। শিশুরিষ্ট প্রচুর প্রকার আছে, বিভিন্ন পুস্তকে বিভিন্ন রকম দেওয়া আছে, সমস্ত কিছুই আমি এখানে লিপিবদ্ধ করেছি। তাছাড়াও মাতৃরিষ্ট, মানে সন্তান জন্মানো তার দোষে মাতৃরিষ্ট, মায়ের ফাঁড়া, তার দোষে পিতৃরিষ্ট মানে পিতার ফাঁড়া, এই সব সম্বন্ধেও বলবো। আবার রিষ্ট ভঙ্গ যোগ আছে, সেগুলোও বলবো। তো আজ এই পর্যন্তই। আলোচনা কেমন লাগছে কমেন্ট করে জানান। আর মেম্বাররা এখনো যারা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে দেননি, তারা এই ভিডিওতে কমেন্ট করে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন, আপনাদের নোটস পাঠাবো। এখন অনেকেই নোটস পাঠাতে পারিনি আপনাদের নাম্বার বা ইমেল না পেয়ে। প্রতিটা চ্যাপ্টারেরই নোটস আছে, সেগুলো পাঠাবো। এই যে অষ্টম ভাব বিচারের আমি আজকে আলোচনা শুরু করলাম, এর যে মানে 4টে হোক 5টা হোক, কটা পর্ব হবে আমি জানি না, 4টে তো হবেই। তো
তারপর কিন্তু আমি পুরোপুরি এই ভিডিও সংক্রান্ত নোটস তো দেবই, তাছাড়াও আরও অনেক কিছু নোটস আছে যেগুলো সব হয়তো আলোচনা করতে পারবো না, সেই এক্সট্রা নোটসও কিন্তু পাবেন আমার সেকেন্ড স্টেজের মেম্বাররা। এই নোটসটা তো সবাই পাবেন, আর সেকেন্ড স্টেজের মেম্বাররা এই এক্সট্রা নোটসটাও পাবেন। আমার একটু কমেন্ট করে জানান আপনার এই আলোচনা কেমন লাগছে। ভালো থাকবেন সবাই, নমস্কার।